হ্যালো বন্ধুরা, আমি আয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি করেছি সেটি হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বন্ধুরা, আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে পলিটির খুব সুন্দর একটা বই হচ্ছে লক্ষ্মীকান্ত। আমি তোমাদেরকে এখনও বলছি সেই বইটাই রেফার করছি, তোমরা সেই বইটা খুব ভালো করে পড়বে। তো সেই বই থেকেই নোটগুলি আছে, এখানে সেই পয়েন্টগুলিই কিছু তুলে ধরেছি, কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা সহজ ভাষায় লুসিড ল্যাঙ্গুয়েজে আছে, এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, প্লাস এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোকে আমি এই টপিক্সের মধ্যে প্রথমেই রেখেছি, যাতে তোমরা এই টপিক্সটা ভালো করে প্রিপেয়ার করতে পারো। আর এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন, তোমরা জানো সব কোশ্চেনগুলি অ্যাটেন্ড করতে পারো। তো বন্ধুরা, এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা প্রত্যেকেই জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্রিটিশরা অ্যাজ এ ট্রেডার্স হিসাবে। সেটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1600 সালে তারা বাণিজ্যের জন্য এই আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে পা দিয়েছিল। এবং এই যে বাণিজ্যের যে রাইটস, এক্সক্লুসিভ রাইটস অফ ট্রেডিং ইন ইন্ডিয়া, এটা কার কাছ থেকে পেয়েছিল? সেটা হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। বন্ধুরা, এই পয়েন্টটাও কিন্তু মনে রাখবে, অ্যাজ এ ট্রেডার্স হিসেবে এসেছিলো, কিন্তু সেই রাইটসটা পেয়েছিল কুইন এলিজাবেথ ওয়ান। তাহলে 1600 সালে এলো বাণিজ্য করতে। এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড যে পয়েন্টগুলো আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাব। তো 1765 সাল, 1600 সালে এলো 165 বছর পর। 1765 সালে এই ইংরেজরা কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে জায়গার কিন্তু তারা দিওয়ানি লাভ করলো। তাহলে বন্ধুরা, স্বাভাবিকভাবে প্রশ্ন আছে, হোয়াট ইজ দিওয়ানি? দিওয়ানি হচ্ছে রেভিনিউ এবং সিভিল জাস্টিস এর উপরে অধিকার। ঠিক আছে, রেভিনিউ এবং সিভিল জাস্টিস, রাইটস ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস। তো বন্ধুরা, 1765 সালে কিন্তু তারা বাংলা, বিহার এবং উড়িষ্যার দিওয়ানি রাইটস অধিকার লাভ করলো। এবার তোমাদেরকে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দুটি ভাগে ভাগ করি, একটা কোম্পানি রুল এবং একটা ক্রাউন রুল, তাহলে কিন্তু পয়েন্টটা এরকম হয় যে কোম্পানি রুলের যে সাল অর্থাৎ সময়কাল, সেটা হচ্ছে 1773 থেকে 1858, এই হচ্ছে কোম্পানি রুল। আর ক্রাউন রুল হচ্ছে 1858 থেকে, অর্থাৎ 1858 পর থেকে 1947, অর্থাৎ ভারত স্বাধীন হওয়া অবধি। 1857-তে কিন্তু একটা তোমরা জানো যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহ অর্থাৎ 1773 থেকে 1858 এবং 1858 থেকে 1947। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই কোম্পানি রুল অর্থাৎ 1773 থেকে 1858 অবধি যে কোম্পানি রুলসগুলো এসেছিল এবং সেগুলি আমাদের কনস্টিটিউশনে কেন ইম্পর্টেন্ট, আর সেগুলো পরীক্ষাতে কোন কোন জায়গাগুলো পরীক্ষাতে বেশি এক্সামিনারদের বেশি পছন্দ হয়, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে বলবো। এবং তোমাদেরকে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে তোমরা লক্ষ্মীকান্তটাও একবার দেখে রাখবে, এবং সেখানে ম্যাক্সিমাম পয়েন্টই আছে। আমি জাস্ট সহজ ভাষায় একটু যে পয়েন্টগুলো লাগবে না সেগুলো বাদ দিয়েছি, আর যেগুলো লাগবে সেগুলো একটু সহজ করে বলার চেষ্টা করেছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো আমি বললাম যে কোম্পানি রুল 1773 থেকে 1858। তো 1773-তে যে অ্যাক্টটা এসেছিলো সেই অ্যাক্টটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ঠিক আছে, তো রেগুলেটিং অ্যাক্ট 1773, এখান থেকে যে কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন হয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফার্স্ট রিটেন ডকুমেন্ট ইন দ্য কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক ইতিহাসে, ভারতের ইতিহাসের যে সংবিধান রচনা, সেই সংবিধানের ফার্স্ট রিটেন ডকুমেন্ট যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773।
বন্ধুরা তাহলে আশা করি ভুল হবে না তোমাদের, এটা এই পয়েন্টটা তোমরা মনে রাখবে যে রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে ফার্স্ট রিটেন ডকুমেন্ট অফ আওয়ার কনস্টিটিউশনাল হিস্ট্রি। ঠিক আছে, এবার বন্ধুরা তোমাদেরকে আমি বলি যে 1773 সালে এই অ্যাক্টটা হঠাৎ করে কী জন্য আনা হলো। ঠিক আছে, এই অ্যাক্টটা আনা হয়েছিল তার কারণ হচ্ছে টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু তোমরা লক্ষ্মীকান্তে পেয়ে যাবে। টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট, কন্ট্রোল করতে এবং রেগুলেট করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাফেয়ার্সকে। ঠিক আছে, তো এই জন্য এই অ্যাক্টটা আনা। তো এই অ্যাক্টটা কীভাবে কন্ট্রোল করবে বা কীভাবে রেগুলেট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাই কোর্ট অফ ডিরেক্টরস। বাই কোর্ট অফ ডিরেক্টরস এর মানেটা কি তোমাদেরকে জানতে হবে। বাই কোর্ট অফ ডিরেক্টরস এর মানেটা হচ্ছে গভর্নিং বডি, একটা গভর্নিং বডি অফ দ্য কোম্পানি, সেটা কার, কোম্পানিরই একটা গভর্নিং বডি, টু রিপোর্ট, যে রিপোর্ট করবে অন রেভিনিউ, অন সিভিল, অন মিলিটারি, অর্থাৎ এই তিনটে বিষয়ের ওপর সে কিন্তু রিপোর্ট করতে থাকবে এবং সেটা হবে কোম্পানিরই একটা গভর্নিং বডি। তো এইভাবে কন্ট্রোল করবে এই তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাফেয়ার্সকে। ঠিক আছে, তো এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। তাহলে বুঝতে পারলে বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ অবধি আমি তিনটে পয়েন্ট বললাম। একটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রিটেন ডকুমেন্ট, সেকেন্ড হচ্ছে এটা কন্ট্রোল এবং রেগুলেট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, আর থার্ড পয়েন্ট বললাম বাই কোর্ট অফ ডিরেক্টর। এবার তোমাদেরকে আমি যেটা বলবো যে এখানে কী কী পয়েন্ট আছে অর্থাৎ কী কী ফিচার্স আছে এই যে অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট 1773। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে এই অ্যাক্টটা কিন্তু হচ্ছে ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ। ঠিক আছে বন্ধুরা, তো সেন্ট্রালাইজ ব্যাপারটা কি, আমরা জানি যে আমাদের ফার্স্ট গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। ঠিক আছে, তারপর গভর্নর অফ বেঙ্গল, তারপর সেখান থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ভাইসরয়। এই পয়েন্টগুলো আমরা নাম শুনেছি, কিন্তু এটা একে একে সেন্ট্রালাইজেশনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে গভর্নর অফ বেঙ্গল ছিল, এই গভর্নর অফ বেঙ্গলটা মানে কি পুরো বাংলার গভর্নর, কিন্তু এবার সেখান থেকে গভর্নর জেনারেল হলো। ঠিক আছে, অর্থাৎ আস্তে আস্তে ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ, একটু সেন্ট্রালাইজ করার চেষ্টা। তো ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। কী হয়েছিল সেন্ট্রালাইজটা, গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল এরা অ্যাসিস্টেড বাই এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স, অর্থাৎ তাদের কাছে 4 জন সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে, যারা কিন্তু এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করবে, হেল্প করবে। তো এটা একটা পয়েন্ট। এবার বন্ধুরা তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, বেঙ্গল ছাড়াও যে গভর্নরগুলো আছে যেমন বোম্বাই, মাদ্রাজ, এইসব গভর্নরগুলো কী করবে। এরা যেটা হয়েছে, এদের ক্ষেত্রে হয়েছে, এরা হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের যে গভর্নর জেনারেল হচ্ছে তার সাবঅর্ডিনেট হয়েছে এরা, অর্থাৎ সাবঅর্ডিনেট গভর্নর। এরা গভর্নর অফ বোম্বাই এবং মাদ্রাজ এরা হচ্ছে সাবঅর্ডিনেট গভর্নর টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ অবধি আমি তোমাদেরকে 4টে পয়েন্ট বললাম। একটা হচ্ছে ফার্স্ট রিটেন ডকুমেন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, থার্ড পয়েন্ট হচ্ছে বাই কোর্ট অফ ডিরেক্টরস, ফোর্থ পয়েন্ট হচ্ছে ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন, কীভাবে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো এবং গভর্নর অফ বোম্বাই এবং মাদ্রাজ তারা হলো সাবঅর্ডিনেট গভর্নর অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এবার আর একটা পয়েন্ট আছে ফিচার্সের মধ্যে, সেটা হচ্ছে যে প্রহিবিটেড প্রাইভেট ট্রেডস, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রাইভেট ট্রেড অর্থাৎ নিজস্ব যে বাণিজ্য, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের হয়ে যে বাণিজ্য তারা করছিল তার উপর নিজেরা বাণিজ্য করতে লেগেছিল, যে প্রাইভেট ট্রেড অর্থাৎ কোম্পানির হয়ে নয়, ঠিক আছে, ব্রিটিশ সরকারের হয়ে নয়, তারা নিজেদের প্রাইভেট ট্রেড করতে লেগেছিল। এটা কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা প্রহিবিট করা হয়েছে। তো যদি তোমাদের প্রশ্ন আছে যে কোন অ্যাক্টের মাধ্যমে এই প্রাইভেট ট্রেডকে প্রহিবিট করা হয়েছিল, তাহলে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। ফোর্থ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেক পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে যে এই কোন অ্যাক্টে কোন অ্যাক্ট ক্রিয়েট করেছিল ফর দ্য ফার্স্ট টাইম দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো
তো এই অ্যাক্টের সময় কিন্তু সুপ্রিম কোর্ট ক্রিয়েট হয়েছিল এবং সেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেটা হয়েছিল 1774 সালে। তোমরা দেখতে পাচ্ছ টাইম 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, আর 1774 সালে ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট ক্রিয়েট হয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টের মেম্বার ছিল 4 জন, একজন চিফ জাস্টিস এবং বাকি 3 জন আদার জাজ। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। তো এই হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। এবার তোমাদেরকে আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটা এসেছে 1784 সালে। ঠিক আছে, তো এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস নামটা আগে তোমাদেরকে জানতে হবে। পিটস নামটা হচ্ছে সেই সময়ের গ্রেট ব্রিটেনের প্রাইম মিনিস্টারের নাম। ঠিক আছে, তো গ্রেট ব্রিটেনের প্রাইম মিনিস্টার তাকে জেনারেলি বলা হয় পিটস দ্য ইয়াঙ্গার। ঠিক আছে, উইলিয়াম পিটস দ্য ইয়াঙ্গার। তো তার নাম অনুসারে এই অ্যাক্টটা হয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ঠিক আছে, তো অ্যাক্ট অফ সেটেলমেন্ট এই যে আলাদা একটা নাম। ঠিক আছে, তো এই যে অ্যাক্টটা, এই অ্যাক্টটা কেন আনা হয়েছিল? এই অ্যাক্টটা আনার কারণ হচ্ছে যে 1781 সালে এর আগে একটা আইন এসেছিল এবং সেটারই অ্যামেন্ডিং অ্যাক্ট এটা। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট ইজ দ্য অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। তো এই অ্যাক্টে কী এসেছিল? এই অ্যাক্টে যেটা প্রধান ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ডাবল গভর্নমেন্ট, এস্টাবলিশড এ সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট। এবার বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে এই ডাবল গভর্নমেন্ট ব্যাপারটা কী? ডাবল গভর্নমেন্ট ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ অবধি আমরা যেটা জানলাম যে কোর্ট অফ ডিরেক্টরস ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করবে, ঠিক আছে, কন্ট্রোল করবে। কিন্তু ডাবল গভর্নমেন্টে যেটা হলো, এখানে দুটো মানে ডাবল জিনিস, অর্থাৎ কোর্ট অফ ডিরেক্টরের সাথেও আর একটা হলো সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, দুজনের কাজটাকে ভাগ করে দেওয়া হলো, সেপারেট করে দেওয়া হলো, ডিস্টিংগুইশ করে দেওয়া হলো। ঠিক আছে, তো কোর্ট অফ ডিরেক্টরস এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স। যত রকমের কমার্শিয়াল অ্যাফেয়ার্স আছে সেগুলোকে ম্যানেজ করার কাজ হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরসের। আর বোর্ড অফ কন্ট্রোলের কাজ হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্স বলতে তারা সুপারভাইজ করবে রেভিনিউ নিয়ে, কালেকশন নিয়ে, মিলিটারি নিয়ে অফ দ্য ব্রিটিশ পসেশন। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। এরপর আমি তোমাদেরকে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে চার্টার অ্যাক্ট 1833। এটা কিন্তু মনে রাখবে, চার্টার অ্যাক্ট 1833, এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। অনেক পরীক্ষায় দিয়ে থাকে এই কোশ্চেনটা, মানে এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই চার্টার অ্যাক্ট 1833, এখানে যে পয়েন্টটা মনে রাখবে সেটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন, অর্থাৎ সেন্ট্রালাইজেশনের দিকে ফাইনাল স্টেপ এটা। ঠিক আছে, অর্থাৎ কী হলো এখানে আমি বলেছিলাম তোমাদেরকে, ফার্স্ট স্টেপে যেটা হয়েছিল গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার ফাইনাল স্টেপ বলছে মানে কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে এবার হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বেঙ্গল থেকে এবার ইন্ডিয়া হয়ে গেল। তাহলে এটা সেন্ট্রালাইজেশন, আস্তে আস্তে সেন্ট্রালাইজেশনের দিকে যাচ্ছে এবং সেটা হচ্ছে ফাইনাল স্টেপ এটা। ঠিক আছে, তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, তাহলে তোমরা ইজিলি বলে দিতে পারবে চার্টার অ্যাক্ট 1833। এবার এখানে যে পয়েন্টটা আছে যে এখানে কি কি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্টটা মনে রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এরা হচ্ছে ডিপ্রাইভ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য গভর্নর্স অফ মুম্বাই অ্যান্ড মাদ্রাস। ঠিক আছে, তাহলে এখানে যে বোম্বাই এবং মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার মানেটা আগে তোমাদেরকে জানতে হবে। লেজিসলেটিভ এর মানেটা হচ্ছে যে হু মেক্স দ্য ল, অর্থাৎ ল রিলেটেড যে পাওয়ার, সেই পাওয়ারটা যে বোম্বাই এবং মাদ্রাসের গভর্নরের ছিল সেই পাওয়ারটা কিন্তু ডিপ্রাইভ করা হলো। তাহলে এই পয়েন্ট একটা মনে রাখবে। এবার তোমাদেরকে বলবো যে সেটা হচ্ছে যে এই প্রথম অ্যাক্টের মাধ্যমে এবার এতদিন অবধি ছিল সব ল, এবার কিন্তু সব অ্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, লটা কিন্তু এবার ল বিকেমস অ্যাক্ট। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবে তোমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তো এই চার্টার অ্যাক্ট 1833
এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল। ঠিক আছে, তো এই পয়েন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে introduced a system of open competition for selection of civil servants, অর্থাৎ সিভিল সার্ভেন্ট সিলেকশন করার জন্য, অর্থাৎ এই যে আমরা সিভিল সার্ভেন্ট পরীক্ষার জন্য এক্সাম দিচ্ছি সেরকম এই 1833 সালে এরকম একটা সিলেকশনের জন্য একটা সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল যেখানে ওপেন কম্পিটিশন হতো। কিন্তু এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে এখানে জাস্ট ব্রিটিশরা থাকতো, নট ফর ইন্ডিয়ান। কেন নট ফর ইন্ডিয়ান? কারণ ব্রিটিশরা এখানে তীব্র প্রতিবাদ করেছিল, তীব্র বিরোধিতা করেছিল ফর দেয়ার অপোজিশন। ঠিক আছে, তাহলে চার্টার অ্যাক্ট 1833 এটা এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে এটা হচ্ছে ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন, এটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার যেটা আদার্স গভর্নরের ছিল তাদের লেজিসলেটিভ পাওয়ার কেড়ে নেওয়া হয়েছিল, এবং লটা অ্যাক্ট হয়েছিল, এবং এটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, অর্থাৎ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বলতে কি, অর্থাৎ ওরা বাণিজ্য করতে এসেছিলো। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা, অর্থাৎ আমরা বাংলায় যে কথাটা বলতাম বণিকের মানদণ্ড পোহালে দেখা দিল রাজদণ্ডরূপে, অর্থাৎ বণিক হিসেবে এসেছিলো পরে রাজা হয়ে গেল, এরকমই একটা ব্যাপার, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। আর লাস্ট পয়েন্ট, ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভেন্ট একটা সিস্টেম চালু করেছিল, নট ফর ইন্ডিয়ান কিন্তু। এবার আসছে চার্টার অ্যাক্ট অফ 1853। বন্ধুরা, চার্টার রিলেটেড যত অ্যাক্ট আছে এটা কিন্তু লাস্ট চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। চার্টার অ্যাক্ট 1853 ইজ দ্য লাস্ট চার্টার অ্যাক্ট। হোয়াই লাস্ট? কারণ হচ্ছে যে ডিউ টু এস্টাবলিশড অফ সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, তাহলে একটা আলাদা একটা লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হওয়ার জন্য এই অ্যাক্টটা কিন্তু লাস্ট চার্টার অ্যাক্ট। তো এই সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল এটার আলাদা কি অন্য কোনো নাম আছে? অবশ্যই আছে, এবং সেই নামটা হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, সেপারেট লেজিসলেটিভ কাউন্সিলের আরও একটা নাম হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ইন্ডিয়ান নাম শুনেই বুঝতে পারছো যে এখানে ইন্ডিয়ার কিন্তু মেম্বার থাকছে। তো এটাকে মিনি পার্লামেন্টও বলা হয়। তোমরা লক্ষ্মীকান্তে দেখবে লেখা আছে মিনি পার্লামেন্ট, এই শব্দটা লেখা আছে। তো এই যে ইন্ডিয়ান বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, এটা এস্টাবলিশড হলো, এবং এই যে মানে এই কাউন্সিলের মেম্বার কারা? তো এই কাউন্সিলের মেম্বার হচ্ছে কাউন্সিলর। ঠিক আছে, কাউন্সিলর আর দ্য মেম্বার্স অফ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এখানে 6 জন মেম্বার থাকতো। ঠিক আছে, 6 জনের মধ্যে 4 জন কিন্তু লোকাল প্রভিন্সেস থেকে, তো আউট অফ 6, 4 ফ্রম লোকাল প্রভিন্সেস। তাহলে এটা হচ্ছে সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশ করে, এই পয়েন্টটা কিন্তু তোমরা মনে রাখবে। দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখবে যে এখানে কিন্তু ইন্ট্রোডিউস হয় কোভেন্যান্টেড সিভিল সার্ভিস। কোভেন্যান্টেড মানে হাই কোয়ালিটি সিভিল সার্ভিস আর লো কোয়ালিটি সিভিল সার্ভিস। হাই কোয়ালিটি কারা হবে? স্বাভাবিকভাবে ব্রিটিশরা হবে। হ্যাঁ, তো এই কোভেন্যান্টেড সিভিল সার্ভিস কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, এবং এই কোভেন্যান্টেড সিভিল সার্ভিস কিন্তু এই প্রথম চার্টার অ্যাক্ট 1853 মধ্যে এটা ওপেন টু দ্য ইন্ডিয়ান অলসো। এর আগেটা আমরা দেখেছিলাম নট ফর ইন্ডিয়ান, কিন্তু এই চার্টার অ্যাক্ট 1853-তে ওপেন টু দ্য ইন্ডিয়ান অলসো, অর্থাৎ ইন্ডিয়ানরাও এই পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। এবং এটা কার সাহায্যে? এই পয়েন্টটা মনে রাখবে, বাই ম্যাকৌলি 1854। সো বন্ধুরা, এই ভিডিওটি এতটাই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি এর একটা সেকেন্ড পার্ট করার চেষ্টা করব। এই সেকেন্ড পার্টে, এটা ফার্স্ট পার্ট হলো, সেকেন্ড পার্টে আরও ইম্পর্টেন্ট পার্ট আছে, এবং সেখান থেকে আরও বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেগুলো আমি তোমাদেরকে সেকেন্ড পার্টে সব বলবো একে একে পয়েন্ট ওয়াইজ। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আপডেটেড ভিডিও পেতে WBCS রিলেটেড বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা ইজিলি দেখতে পাও। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।